ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। মুর্শিদাবাদের লালগোলার পদ্মা ভবনেও তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। ঠিক এই মুহূর্তে কজন সেখানে রয়েছেন যেমনটা আমরা জানতে পারছি 5 জন, সেই 5 জন ছাড়াও কি আরো কেউ রয়েছেন না, এবং সেটার আপডেট জানতে চাইবো এবং পরিস্থিতিটা আমি জানতে চাইবো হোল্ডিং সেন্টারের। দেখো রূপা, এখনো পর্যন্ত যে 5 জন রয়েছে এটাও কিন্তু মানে অসমর্থিত সূত্রে, কিন্তু তার পরিমাণটা আরো বাড়তে পারে, কারণ জানলা থেকে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু পরিমাণটা আরো বেশি হতে পারে। তবে সরকারের তরফ থেকে হোল্ডিং সেন্টারে কতজনকে রাখা হচ্ছে সেটা নিয়ে কিন্তু পুরো মুখে কুলুপ, আর এটাই থাকা স্বাভাবিক, কারণ ডিপোর্ট যখন করা হয় সেই ক্ষেত্রে কতজনকে ডিপোর্ট করা হচ্ছে এটা কিন্তু না আমাদের দেশের মানুষ জানতে পারবে না সে দেশের মানুষ জানতে পারবে। পরিষ্কার যেটা বিষয় যে অবৈধভাবে ভারতে ঢুকেছে এবং তারপরে কিন্তু তাকে প্রথমে ডিটেক্ট করতে হবে, মানে চিহ্নিতকরণ করা, তারপরে কিন্তু ডিলিট করো এবং পরবর্তীতে ডিপোর্ট ধাক্কা মারো, এই নিয়ম হিসেবেই কিন্তু চলে আসছে। তবে সামগ্রিকভাবে যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যখন আমাদের মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে মুখ খুললেন যে ভাগো ভাগো তাড়াতাড়ি ভাগো, এটা নিয়ে কিন্তু প্রথম যে প্রশ্ন ওঠে যে যারা বাংলাদেশ থেকে শরণার্থী এসছে তাদেরও কি ভাগতে হবে? এইখানে একটা প্রশ্ন, শরণার্থী আর অনুপ্রবেশকারী দুটোর মধ্যে কিন্তু হিউজ পার্থক্য রয়েছে। যারা শরণার্থী তারা শরণ নিয়েছে, সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে 2024 সালের ডিসেম্বর, তার আগে যারা এসেছে তাদের কিন্তু এর আওতায় পড়বে না, অর্থাৎ ডিপোর্ট করা, আটক করা, এই সমস্ত কিচ্ছু তাদের পড়বে না। তা সত্ত্বেও যারা সিএতে ইতিমধ্যেই নিজেদের নাম নথিভুক্ত করেছে তারাও কিন্তু এর মধ্যে পড়বে না, এটাও স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা বিষয় যেটা নিয়ে বিরোধীরা মানে কি বলবো সুর চড়ানোর চেষ্টা করছিল যে যারা বাংলাদেশ থেকে এসছে প্রত্যেককে তাড়িয়ে দেওয়া হবে, এই বিষয়টা এরকম হচ্ছে না, একদমই নয়। আর একটা যেটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, যে যখন ডিপোর্ট করা হবে অর্থাৎ ঠেলা মারা হবে সেই মুহূর্তে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস করা হচ্ছে, প্রত্যেকের বায়োমেট্রিক করা হচ্ছে। যারা অবৈধভাবে ঢুকছে আমাদের দেশে, যাদেরকে ধরা হয়েছে তাদের প্রত্যেকের বায়োমেট্রিক বলতে কি করা হচ্ছে, তাদের প্রথমের আঙুলের ছাপ নেওয়া হচ্ছে, তারপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে তার গোটা মুখমণ্ডল সেটাকে স্ক্যান করা হচ্ছে, এবং এই মুখমণ্ডল স্ক্যান, হাতের ছাপ, এটা নিয়ে একটা ডিজিটাল আইডেন্টিটি তৈরি করে সেটা আমাদের সেন্ট্রাল সার্ভারে আপলোড করা হচ্ছে। তার মানে যে ব্যক্তি এখন আমাদের ধরা পড়লো সে যদি ভবিষ্যতে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আবারও ঢোকার চেষ্টা করে সঙ্গে সঙ্গে ডিটেক্ট হয়ে যাবে সে, অর্থাৎ পুরোপুরি ডিজিটালাইজেশন করে দেওয়া হয়েছে, এবং যার ফলে যারা ধরা পড়ছে তারা কিন্তু দ্বিতীয়বার আর ঢুকতে পারবে না। হ্যাঁ, সে হয়তো মানে কি বলবো বৈধভাবে ঢুকতেই পারে ভারতের ভেতরে, কিন্তু অবৈধ উপায় অবলম্বন করে ঢোকার কোনো রকম সম্ভাবনা থাকছে না। তবে মুর্শিদাবাদ জেলায় এখন আপাতত যেটা দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে মালদার পরেই কিন্তু মুর্শিদাবাদের এই পদ্মা ভবন। এই মুর্শিদাবাদে কিন্তু শুধু মুর্শিদাবাদ থেকে পাকড়াও হওয়া মানুষজনই রয়েছে তা নয়, অসমর্থিত সূত্রে যা খবর নদিয়ার বিভিন্ন সীমান্ত থেকে যাদেরকে পাকড়াও করা হচ্ছে তাদেরকেও নিয়ে আসা হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে রাখি, যে এখানে কি আজীবনকাল রেখে দেবে, এটাও তো একটা বড় প্রশ্ন, যে কতদিন আমাদের অন্ন ধ্বংস করবে তারা, এটাও তো করা যায় না। একেবারে সরকারি নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে মাত্র 30 দিন, 30 দিনের বেশি তাদেরকে রাখা যাবে না। এই 30 দিনের মধ্যে তাদের যাবতীয় প্রক্রিয়া বলতে কি বললাম, ডিজিটালাইজেশন করতে হবে, তার পরিচয়পত্র তৈরি করতে হবে, সে কি ধরনের অপরাধী তা সেটা নিশ্চিত করতে হবে, এবং এটা নিশ্চিত করার পরে একেবারে বিএসএফ এর সঙ্গে কথা বলে ঠিক যে জায়গায় যে বর্ডার ফাঁকা পাওয়া যাবে সেই বর্ডার থেকে তাকে ডিপোর্ট করে দেওয়া হবে। অর্থাৎ ভীষণ সুশৃঙ্খল ভাবে হচ্ছে বিষয়টা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, মানবিকতা অবশ্যই রয়েছে, তার সবার আগে যেটা হয়েছে সেটা হচ্ছে আইন। আমাদের দেশের আইনকে সবার আগে মান্যতা দিয়ে মানবিকতা রেখে এদের সম্মান প্রদর্শন করে তারপর তাদের দেশে কিন্তু খেলে দেওয়া হবে। একেবারে আরো একটা ছবি আমরা সান্দ্র দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে আমরা হাকিমপুর চেকপোস্টের ছবি দেখাচ্ছিলাম, সেখানে একেবারে ভিড় উপচে পড়ছে অবৈধ অনুপ্রবেশকারীদের, এমনটাই খবর উঠে আসছে। তাদের ক্ষেত্রে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে বা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। যেমনটা তুমিও বললে এবং আমরাও দেখিয়েছি দর্শকদের, যে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন ভাগো ভাগো বললেন, হোল্ডিং সেন্টারের বিষয়টি সামনে এলো, তারপরেই কিন্তু এই ছবিগুলো উঠে আসছে। দেখো একদমই এটা হাকিমপুর বলে না, হাকিমপুরের দৃশ্যটা আমাদের চোখে পড়ছে, তার যেটা মূল কারণ এই হাকিমপুরে অতিরিক্ত শরণার্থী জমা হয়ে গিয়েছে। এই জায়গায় ভারত সরকার কিন্তু এদেরকে কিচ্ছু বলবে না, তার যেটা মূল কারণ এরা নিজেরাই পালিয়ে যাচ্ছে। যারা নিজেরা পালিয়ে যাবে তাদেরকে আগ বাড়িয়ে ধরার মতন ইচ্ছে ভারত সরকারের নেই, একেবারে ভারত সরকার কিন্তু দৌড়বে না। এই দৃশ্য শুধুমাত্র হাকিমপুর নয়, তোমাকে জানিয়ে রাখি যে সমস্ত জেলাগুলোতে একেবারে তুমি মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা, দিনাজপুর,
মেদিনীপুর এমনকি আসাম পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, যেসব ফাঁকা জায়গা রয়েছে, সেখানেও মানুষ জড়ো হচ্ছে। তবে বিএসএফ এর সূত্রে যেটুকু, মানে ইস্টার্ন কমান্ড, তুমি জানবে যে গোটা পার্টটা দেখে ইস্টার্ন কমান্ড, একেবারে গোটা পার্ট, এই ইস্টার্ন কমান্ডের তরফ থেকেও জানানো হচ্ছে যে যারা আসছে তাদেরকে কিন্তু কোনোভাবে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে না। যদি তারা বেরিয়ে যেতে চায়, পরিষ্কার বেরিয়ে যাও, কিন্তু তার আগে তল্লাশি অভিযানটা সবার আগে দরকার, যে আমাদের দেশ থেকে কিছু নিয়ে তারা যাচ্ছে কিনা, এটা আগে নিশ্চিত হবে, তারপরে তাদেরকে কিন্তু সেখান থেকে ডিপোর্ট করার ব্যবস্থা করা হচ্ছে। রূপা, বেশ বেশ শান্তনু, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক বিষয় আমরা এই বিষয়ে জানতে পারলাম যে এই মুহূর্তে মুর্শিদাবাদের ছবিটা এবং পাশাপাশি এই যে প্রক্রিয়া চলছে এবং হোল্ডিং সেন্টারে যেভাবে বাংলাদেশিদের নিয়ে আসা হচ্ছে, সেই তথ্য কিন্তু পুরোপুরিভাবে সামনে না এলেও ইতিমধ্যে আমরা জানতে পারছি মুর্শিদাবাদে 5 জনকে কিন্তু ডিটেক্ট করে সেখানে নিয়ে আসা হয়েছে এবং সিভিল ডিফেন্সের কর্মীরা সেখানে রয়েছেন, কড়া নজরদারি রয়েছে, সম্পূর্ণ ছবিগুলো উঠে আসছে সেখান থেকে।